রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওঁত পেতে আছে ফ্যাসিবাদী শক্তি বললেন তারেক রহমান। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দেওয়ার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বিএনপির। ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি ওমর ইনার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 18 নির্বাচনের রাতে ব্যালট বাক্স ভরার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি। মামুনের জবানবন্দি, ক্রস ফায়ারের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দফতর থেকে। গাজীপুর জেলায় একটি বাড়িয়ে সংসদীয় আসন 6টি করার সুপারিশ কারিগরি কমিটির। কমছে বাগেরহাটে ভোটার সংখ্যা বিবেচনার সিদ্ধান্ত, জানালেন কমিশনার আনোয়ারুল। স্লোগানে মুখর রাজপথ। নরসিংদীতে দেশ গড়তে জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির। পেছন থেকে পাঞ্জাবি টেনে না ধরে সংস্কারের পথে আসার আহ্বান নেতাদের। সংস্কার নিয়ে ঐক্যের শেষ মুহূর্তের দর কষাকষি। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণে একমত সব দল। আগামীকালের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। এবং 5 আগস্ট ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিজস্ব উদ্যোগে বিশেষ অভিযানে স্পেশাল ব্রাঞ্চ। গঙ্গাচড়ার ঘটনায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ফ্যাসিবাদী শক্তি রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওঁত পেতে আছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিতে পারে। জনগণকে দুর্বল করে রেখে সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আশুলিয়ায় নৃশংস হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনও গণতন্ত্রের মুক্তি মেলেনি। নৃশংস হত্যাযজ্ঞের প্রতীকী প্রতিবাদ। 1 বছর আগে ঠিক যেখানে ভ্যানের ওপর স্তূপ করে রাখা 6টি মরদেহ পুড়িয়ে দেওয়া হয়, সেখানে প্রতিবাদ সভা বিএনপির। বুধবার আশুলিয়ার শ্রীনগরে প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি, যেখানে উঠে আসে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের আর্তনাদ, হাহাকার। এদেশ কোনো নেতা কর্মীর না, এদেশ কোনো ইসলামিক ধর্মের নেতা কর্মীর না, এদেশ জনগণ যেভাবে বলবে দেশ সেভাবে চলবে। আজকে সত্যি একজন ছেলে হারাবো, আমি নিজেকে সামনে নিতে পারতেছি না যে ছেলে আমার কত ব্যথা। আমার সন্তান বাবা বাবা করে ডাকে, আমি তাকে সামনে এনে দিতে পারি না। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণহত্যার বিচার দাবি করেন তারা। বলেন, দ্রুত নির্বাচন দিলে পূরণ হবে জনগণের আকাঙ্ক্ষা। এভাবে পুড়িয়ে জীবন্ত অবস্থায় মেরেছে, এভাবে শেখ হাসিনার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ নেই। তাদের এই আপত্তি, তাদের দুঃখের কারণে ইচ্ছা, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে গণতন্ত্রের পুনরুদ্ধার, বাংলাদেশের বিনির্মাণ আমাদের পক্ষে সঠিক সম্ভব। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনো গণতন্ত্রের মুক্তি মেলেনি। ফ্যাসিবাদ যেন আর সুযোগ না পায়, তাই রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা।
যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেন, রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওত পেতে আছে পতিত ফ্যাসিবাদী শক্তি। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। এখনো যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। 2018 নির্বাচনে রাতে ব্যালট বাক্স ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি। আদালতে দেয়ার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জবানবন্দিতে মামুন আরও বলেছেন, রাজনৈতিক ভিন্নমত, সরকারের হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গুম করে নির্যাতন, আয়নাঘরে আটকে রাখা, ক্রস ফায়ারে হত্যার নির্দেশনা আসত সাবেক প্রধানমন্ত্রীর দফতর থেকে। আফজাল হোসেনের রিপোর্ট। আওয়ামী লীগের আমলে 3টি জাতীয় নির্বাচন হয়। নানা অনিয়মের কারণে 3টি নির্বাচনই দেশে বিদেশে বিতর্কিত। 2014 সালে একতরফা নির্বাচন, 2018 সালের নির্বাচনকে বলা হয় রাতের ভোট, আর সবশেষ 2024-এর নির্বাচন খেতাব পায় ডামি নির্বাচনের। 5 আগস্টের পর এই নির্বাচনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এছাড়া অনিয়ম তদন্তে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ভোটে জালিয়াতির মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। আদালতে দেয়া জবানবন্দিতে রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা স্বীকার করেছেন নুরুল হুদা। তার নেতৃত্বাধীন কমিশনের অধীনে 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়। এবার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের জবানবন্দিতেও উঠে এসেছে 2018-এর 30 নভেম্বরের নির্বাচনে অনিয়মের চাঞ্চল্যকর তথ্য। গেল মার্চে সিএমএম আদালতে দেয়া জবানবন্দিতে মামুন বলেছেন, ওই সময়ে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। রাতেই প্রায় 50% ব্যালট বাক্সে ভরে রাখতে তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন বলে তিনি শুনেছেন। এরপরই মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে রাতে ব্যালট বাক্সে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, যা রাজনৈতিক নেতাদের সহায়তায় বাস্তবায়ন করে মাঠ প্রশাসন। 14 এপ্রিল 2020 সাল থেকে 29 সেপ্টেম্বর 2022 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন। মামুন তার জবানবন্দিতে বলেছেন, রাজনৈতিক ভিন্নমত, সরকারের হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গুম করে নির্যাতন, আয়নাঘরে আটকে রাখা, ক্রস ফায়ারে হত্যা র্যাবের কালচারে পরিণত হয়। সাবেক আইজিপি বলেন, সিরিয়াস নির্দেশনাগুলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসত বলে তিনি শুনেছেন। আর কিছু নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী। আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দী আছেন তা র্যাবের ডিজি থাকা অবস্থায় জানতেন তিনি। বেনজির আহমেদ দায়িত্ব হস্তান্তরের সময় আরমান টিএফআই সেলে বন্দী আছেন বলে তাকে জানানো হয়েছিল। গুমের শিকার ব্যারিস্টার আরমান দীর্ঘ 8 বছর পর সরকার পতনের পরদিন 6 আগস্ট মধ্যরাতে আয়নাঘর থেকে মুক্ত হন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুর জেলায় একটি বাড়িয়ে সংসদীয় আসন 6টি করার সুপারিশ দিয়েছে এসির কারিগরি কমিটি। ভোটার সংখ্যা বিবেচনায় আসন কমছে বাগেরহাটে। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে একথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে খসড়া চূড়ান্ত উল্লেখ করে জানান, কাল নাগাদ গেজেট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনার বলেন, 42টি কারিগরি আসনে পরিবর্তনের আবেদন করা হলেও অনুমোদন দেওয়া হয়েছে 39টির। এছাড়া 250টি আসন বিশিষ্ট জেলার সীমানা পুনর্নির্ধারণে আবেদন না থাকায় কোনো পরিবর্তন করা হয়নি। টপ র্যাঙ্কিং এবং লোয়েস্ট র্যাঙ্কিংয়ের যে বিষয়টা দেখা গেছে যে একটি জেলা মানে সর্বোচ্চ ভোটার ওইটাকে যদি একটা আসন বাড়ানো হয়
তাহলেও দেখা যায় যে জাতীয় গড় ভোটারের সংখ্যার তুলনায় সেখানে ভোটারের সংখ্যা তাও বেশি থাকে। আবার আরেকটি একবারে সর্বনিম্ন যেটি সেটি দেখা যায় যে একটি কমালে ন্যাশনাল অ্যাভারেজের কাছাকাছি থাকে। সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে হলো গাজীপুর জেলা, আর ওই যে মানে 3-এর অধিক আসন হিসাবে হচ্ছে বাগেরহাট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারে থাকা 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে, তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। বিকেলে নরসিংদীতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও সমাবেশে কথা বলেন তিনি। আগামী সংসদে নাগরিক পার্টির জয় জয়কার হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শহীদ মিনার থেকে ঘোষণা করা হবে নতুন বাংলাদেশের ইশতেহার। অভিযোগ করেন, সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করতে এখনও রাজপথে নামতে হচ্ছে। সমাবেশের সংস্কারের পথে আসতে অন্যান্য দলগুলোর প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। ছত্রিশ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে সঙ্গে নিয়ে নিজেরাই তা ঘোষণা করবে এনসিপি। ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের বিরতিতে এনসিপির পক্ষ থেকে এই আলটিমেটাম দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আর জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি দেওয়ার দাবি জামায়াত সহ কয়েকটি দলের। কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, আগামীকালের মধ্যে এই সবার কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় সনদ তৈরি করতে চান তারা। দলগুলোর সঙ্গে শেষ মুহূর্তে বৈঠকে এ আসার কথা জানান তিনি। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারিত করতে সব দলই একমত হয়েছেন বলেও জানান তিনি। জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো 3 দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে, যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না। আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো। অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম, তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। আগামীকালের মধ্যেই অবহিত করতে পারব। আজকের যে বিষয়গুলো আছে তার মধ্যে কিছু যেটি আমরা সকলেই লক্ষ্য করেছি যে বেশ কিছু বিষয়ে আলোচনা আসলে শেষ হয়েছে, এগুলো নাগরিকের মৌলিক অধিকারগুলো সম্প্রসারিত করতে হবে এই নীতিগত অবস্থানের জায়গায়, এবং সেই লক্ষ্যে দ্বিতীয় এবং তৃতীয় ভাগে, প্রধানত তৃতীয় ভাগে বিদ্যমান সংবিধানের পরিবর্ধন সংশোধন সংযোজন করতে হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। গুলশানে টাকা নিতে গিয়ে গ্রেফতার রিয়াদের বাসা থেকে সোয়া 2 কোটির চেক উদ্ধার। চাঁদাবাজির মামলা নাটোরে ওয়ার্ড জামায়াতের আমির সহ 4 জন কারাগারে। আগামী 5 আগস্ট ঘিরে দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই, সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নিজস্ব উদ্যোগে বিশেষ অভিযান চালাচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের মধ্য দিয়ে তার টানা 15.5 বছরের শাসনের অবসান হয়। আগামী 5 আগস্ট আওয়ামী সরকার পতনের 1 বছর পূর্ণ হচ্ছে। হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের 1 বছর উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন আয়োজন ঘিরে এরই মধ্যে দেশে বিদেশে ব্যাপক আলোচনা চলছে। এ অবস্থায় 5 আগস্ট ঘিরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। 5 আগস্ট কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে। এটা পুরা বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন
হামলাটা করা হয়। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আপনারা জানেন যেসব দেশের সঙ্গে বাংলাদেশের অনঅ্যারাইভাল ভিসার চুক্তি রয়েছে তাদেরকেই এ ধরনের ভিসা দেয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। 6টা কমিশন 6টা রিপোর্ট প্রদান করেছে। তার মধ্যে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশনের 5টা ভলিউমে 5ম খণ্ডে প্রায় 1000 পৃষ্ঠার বেশি তারা রিপোর্ট প্রদান করেছে। তার মধ্যে প্রথম খণ্ডে সুপারিশ সহ মোটামুটি মৌলিক আলোচনাগুলো আছে। এইভাবে অন্যান্য কমিশনগুলো পুস্তক আকারে তাদের সংস্কার রিপোর্টগুলো সরকারের কাছে দিয়েছে, আমাদের কাছেও প্রদান করেছে। আমরা দিয়েছে, পুলিশ সংস্কার কমিশন দিয়েছে, 6টা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। সেই 6টা রিপোর্টের উপরে আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করে দফাওয়ারি সমস্ত ডিটেল সুপারিশের উপর আমরা তাদের কাছে আমাদের আবার মতামত প্রদান করেছি। কিন্তু সংস্কার কমিশন একটা স্প্রেডশিট নামে 5টা সংস্কার কমিশনের জন্য কিছু মৌলিক সংস্কার নাম দিয়ে ওনারা 166টি প্রস্তাব সম্বলিত স্প্রেডশিট দিয়েছিল 5টা সংস্কার কমিশনের, পুলিশ বাদে। আমরা সেই স্প্রেডশিটে মনোযোগ দেইনি, কারণ সেখানে বিভিন্ন ভাবে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার একটা সুযোগ ছিল। আমরা সেটা ইগনোর করে পূর্ণাঙ্গ রিপোর্টের উপরে আমরা দফাওয়ারি আমাদের প্রস্তাবের তাদের মতামতের বিপরীতে, সুপারিশের বিপরীতে আমরা কোনটাতে একমত, কোনটাতে দ্বিমত, কোনটাতে আংশিক একমত, কোনটাতে বিভিন্ন মন্তব্য সহ ভিন্ন মত দিয়েছি, এটা আমরা উল্লেখ করেছি। আমি এতদিন আপনাদের সামনে দফাগুলো পূর্ণাঙ্গভাবে গুণে না দেখে বলেছিলাম 700 সুপারিশ। এই 6টা গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। এদিকে নাশকতার সংখ্যায় বিশেষ অভিযানে গত 24 ঘন্টায় রাজধানীতে 186 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে নাশকতার সংখ্যায় সারা দেশে চলছে পুলিশের 11 দিনের বিশেষ অভিযান। অভিযানের গত 24 ঘন্টার তথ্য নিয়ে বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। জানান, রাজধানীতে 471টি টহল টিম ও 66টি চেকপোস্ট পরিচালনা করছে ডিএমপি। এই সময়ে গ্রেফতার হয়েছে 186 অপরাধী। বিভিন্ন অপরাধে জড়িত মোট 186 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত, 5 জন চোর, 13 জন মাদক কারবারি, 2 জন প্রতারক এবং 12 জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি। সংবাদ সম্মেলনে উঠে আসে গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদা নিতে গিয়ে সাবেক সমন্বয়কদের গ্রেফতার প্রসঙ্গ। রিমান্ডে থাকা রিয়াদের বাসায় অভিযান চালিয়ে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধারের কথা জানায় পুলিশ। চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকা। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন। আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি, এটা অব্যাহত আছে। যারা রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতারের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা এটা ব্যর্থহীনভাবে বলতে পারি এই মামলার যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের যে পুলিশি যে তদন্ত সেটা পরিচালনা করি। রাজধানীর 50টি থানায় প্রতি মাসে 70টি চাঁদাবাজি, 20টি খুন, 46টি ছিনতাইয়ের মামলা হচ্ছে জানিয়ে অপরাধীদের বিন্দুমাত্র ছাড় না দেওয়ার কথা জানান বিএনপির মুখপাত্র। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে সালমান এফ রহমানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলামকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের 965তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজীবন অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি সালমান এফ রহমানকে 100 কোটি ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকে 50 কোটি টাকা জরিমানা করা হয়েছে। খেলার খবর, আগামী 2রা আগস্ট লাওসে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে যাবে বাংলাদেশ নারী দল।
অধিনায়ক আফিদা খন্দকার ও পিটার বাটলারের ভ্রমণ ক্লান্তির কথা বিবেচনায় রেখেই অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের ড্রয়ে প্রতিনিধি পাঠায়নি বাফুফে, এমনটাই জানিয়েছেন ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান। আমাদের আন্ডার 20 টিম মুভ করবে 2 তারিখে, খেলা 4 তারিখ থেকে। ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম 4-5 দিন, ঠিক আছে? সব কিছু মিলিয়ে এটা আসলে ক্যান্সেল করা হয়েছে। এখন তো জাপান কোরিয়া আমি নক করতেছি, স্পেনও আমি কথা বলবো, তাদের ওখানে গিয়ে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য এবং 1 মাসের একটা ট্রেনিং ক্যাম্প তাদের একাডেমিতে থেকে আমাদের মেয়েরা করবে, এটার জন্য। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।